গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা করব কুলম্বস ল। আগের দিনের লেকচারে আমরা চার্জ সম্পর্কে জেনেছি, চার্জের প্রপার্টি জেনেছি, কনজারভেশন অফ চার্জ, কোয়ান্টাইজেশন অফ চার্জ, এই সমস্ত কিছু জেনেছি। তারপর আজকে এর আগের লেকচারে আমরা কি জেনেছি যে লাইক চার্জ, ধরো এটা একটা প্লাস চার্জ রিফিল ইচ আদার, না, দুটো প্লাস চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। মাইনাস চার্জ রিফিল ইচ আদার। কিন্তু প্লাস চার্জ অ্যান্ড মাইনাস চার্জ দুটো যদি অপোজিট চার্জ থাকে তাহলে অ্যাট্রাক্ট ইচ আদার। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই যে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান কত? হাউ টু চার্জেস ইন্টারাক্ট উইথ ওয়ান অ্যানাদার। Coulomb's law describe how two charges interact with one another. Coulomb's law based on physically observation. তিনি কি অবজার্ভ করলেন যে ধরো এটা একটা প্লাস চার্জ, প্লাস Q1 চার্জ, আর এখানে একটা প্লাস Q2 চার্জ। দেখো দুটোই চার্জই হচ্ছে লাইক চার্জ, তাহলে কী হবে? রিপিল করবে। তাহলে Q1 চার্জ Q2 চার্জকে এইদিকে ফোর্স দেবে। ধরো এই ফোর্স হলো F2, মানে Q2 চার্জের উপরে দিচ্ছে, তাহলে F21 কারণ লিখলাম ফোর্স অন টু ডিউ টু 1, তাহলে F21। এবং এই Q2 চার্জ Q1 চার্জকে এইদিকে ফোর্স দেবে, এবং এই ফোর্সটাও ধরো F12, ফোর্স অন 1 ডিউ টু 2। ঠিক আছে, কুলম্বস অবজার্ভ করলেন এই যে ফোর্স, দ্য ফোর্স অ্যাক্ট অ্যালংস দ্য লাইন জয়নিং দ্য সেন্টার। তাহলে এক নম্বর তিনি কি অবজার্ভ করলেন? দ্য ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য লাইন জয়নিং দ্য সেন্টার। তাহলে দেখো যে ফোর্সগুলো দুটো মানে সংযোগকারী, কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর যদি ফোর্স প্রয়োগ করে তখন আমরা সেই ফোর্সকে কি বলি? কেন্দ্রীয় বল। সেই বলকে বলি কেন্দ্রীয় বল। সুতরাং এই যে ইলেকট্রোস্ট্যাটিক্স যে ফোর্সটা দুটো আধানের মধ্যে ক্রিয়া করছে, এটা তাহলে একটা কেন্দ্রীয় বল হলো, অর্থাৎ সেন্ট্রাল ফোর্স। তাহলে আমরা এটাকে কি বলতে পারবো? সেন্ট্রাল ফোর্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স যে ফোর্স ক্রিয়া করছে এটা কিন্তু হয়ে গেল সেন্ট্রাল ফোর্স। দুই নাম্বার কি অবজার্ভ করলেন? দুই নাম্বার অবজার্ভ করলেন দ্য ফোর্স ইন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স যেটা ক্রিয়া করছে, আমি এফই দিলাম, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য চার্জেস। এবং তিন নম্বর অবজার্ভ করলেন দ্য ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। বুঝতে পারছো? তাহলে এই যে এটা তো সেন্ট্রাল ফোর্স লাইন মানে জয়নিং দ্য পয়েন্ট, এরকম তো বলেই দিলেন। এবং আর একটা কথা, ওটা হচ্ছে যে কুলম্বস ল অ্যাপ্লিকেবল অনলি অন পয়েন্ট চার্জ। অনলি অন পয়েন্ট চার্জেস। এবার পয়েন্ট চার্জেস কাকে বলে? বিন্দু আধান। বিন্দু আধান কি? খুব ছোট ছোট ক্ষুদ্র আধান যদি হয় তখন সেগুলোকে আমরা বলবো পয়েন্ট চার্জ। তাহলে পয়েন্ট চার্জ কি? টু চার্জড বডি। আচ্ছা, তাই বলে কি বড় আধানকে, যেগুলো ধরো একটু বড় আধান আছে একটু, সেগুলোকে কি মানে বিন্দু আধানের মতো কাজ করতে পারে না? পারবে। কখন পারবে? যে যদি দুটো আহিত বস্তুর আকার
বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য হয় তখন আমরা ওদেরকে বিন্দু আধান বলে ধরতে পারবো। ধরো একটা বস্তু এরম বড় একটা গোলক আছে এবং সেটা আহিত বস্তু, সেখানে আধান আছে, এবং আর একটা বস্তুও বড়, এবং দুটো বস্তু যদি অনেক দূরে থাকে, ডিস্ট্যান্স যদি ওদের অনেক বেশি হয়, তখন কি হবে, ওদের ডিস্ট্যান্সের তুলনায় আকার খুব নগণ্য হয়ে যাবে। তখন আমরা ওই বড় বস্তু, আহিত বস্তুগুলোকেও কিন্তু বিন্দু আধান বলে ধরতে পারবো। ঠিক আছে, তাহলে two charged body which is much smaller than the distance between them is called point charges. সুতরাং পয়েন্ট চার্জ মানে বড় আধান হলে যে পয়েন্ট চার্জ বলতে পারবো না তা কিন্তু নয়, ছোট আধান তো বটেই। অর্থাৎ এক কথাই হচ্ছে যে আধান দুটোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় তাদের আকার যদি নগণ্য হয় তবে সেটা হয়ে যাবে বিন্দু আধান। তো হয়ে গেল পয়েন্ট চার্জ। এবার হচ্ছে দেখো, এই দুটোকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি লিখতে পারবো, Fe proportional to q1 q2 by r square, তাহলে F equal to k into q1 q2 by r square। এই k কে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট। স্ট্যাটিক কনস্ট্যান্ট বা স্থির তড়িৎ ধ্রুবক। এর কে এর মান কত, SI ইউনিটে কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/4πε0। তাহলে ε0 কি, ε0 হচ্ছে পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম, অর্থাৎ তড়িৎ ভেদ্যতা, শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা। এবং কে এর মান হচ্ছে, এটা মুখস্থ করবে, কারণ কি এই কে এর মান আমাদের খুব লাগে যখন আমরা অঙ্ক করব তখন লাগবে ছোট ছোট সমাধানগুলো করতে। 9 × 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এই ফর্মুলা ভেরি ইম্পর্ট্যান্ট। এর ভ্যালু, ফর্মুলা সব এটা মুখস্থ করে নেবে, কারণ এরপরে যখন আমরা নিউমেরিক্যাল প্রবলেম করব তখন কিন্তু এই ভ্যালুগুলো আমাদের লাগবে। আচ্ছা, কে এর ইউনিটটা কী করে এলো, এখান থেকে দেখো কে ইজ ইকুয়াল টু আমরা কী পাবো, কে ইকুয়াল টু পাচ্ছি F ফোর্স r স্কোয়ার বাই q1 q2। আচ্ছা, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, তাহলে এটার ইউনিট কী হবে নিউটন, এটা ডিস্ট্যান্স মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে আধানের একক হচ্ছে কুলম্ব, c⁻², নিচে আছে তার নিউটন মিটার স্কোয়ার c⁻² হলো। আচ্ছা, এবার দেখো এখানে কি বলা হচ্ছে, এটা মুছে দিই তাহলে। তাহলে কুলম্বস লয়ে ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, অর্থাৎ ডিস্টেন্স যত বাড়বে আধান দুটোর মধ্যে তত বল কম হবে, তত ফোর্স কম হবে। আধান যত বাড়বে ফোর্স তত কম হবে, আধান যত কমবে ফোর্স তত বেশি হবে। এবার কিভাবে এরা সম্পর্কযুক্ত, যেমন তাহলে দেখো ইনভার্স মানে ফোর্স ভার্সেস ডিস্টেন্স যদি আমরা গ্রাফ করি, এদিকে ফোর্স এদিকে আর, তাহলে গ্রাফটা কেমন হবে, ফোর্স ভার্সেস ডিস্টেন্স, মানে আর যত বাড়বে ফোর্স তত কমবে। আচ্ছা, যেমন ধরো আর আছে এখানে আর স্কোয়ার, তো যদি আমরা ফোর্সকে আগের তুলনায় দ্বিগুণ, আর মানে ডিস্টেন্স, আধান দ্বয়ের মধ্যবর্তী ডিস্টেন্স বিটুইন টু চার্জ যদি আমরা ডবল করে দিই তাহলে কি হবে, ধরো 2r করে দিলাম, তাহলে তখন এফি কী হয়ে যাবে 1/4r², অর্থাৎ আগে যা ফোর্স ছিল তার 1/4 গুণ হয়ে যাবে, তাই তো 1/4 গুণ, এত গুণ হয়ে যাবে। আর যদি আমরা কমিয়ে দিই r/2 করে দিই, অর্ধেক করে দিই, তাহলে কী হবে তখন 1/r²/4, এই 4 ওপরে চলে যাবে, অর্থাৎ 4/r², অর্থাৎ আগে যে বল ছিল তার 4 গুণ হয়ে যাবে। এইভাবে আমরা যদি ডিস্টেন্সকে, যদি এরকম কিন্তু কোশ্চেন আছে, এমসিকিউ কোশ্চেন এরকম হয় যে তোমার ডিস্টেন্সকে আমরা 3 গুণ করে দিলাম, তাহলে ফোর্স আগের ফোর্সের কত গুণ হবে, তখন ফোর্স হয়ে যাবে আগের ফোর্সের 1/9 গুণ হয়ে যাবে, বুঝতে পারছো তো। তো এভাবে, তো সেরকম যদি আমরা 1/3 করে দিই তাহলে কিন্তু মানে ডিস্টেন্স যা ছিল তার 1/3 করে দিলাম, কাছে আরও নিয়ে চলে এলাম, তাহলে কিন্তু ফোর্স হয়ে যাবে তখন 9 গুণ হয়ে যাবে। তো এইভাবে করবে এগুলো।
আচ্ছা এবার দেখো তাহলে নিউটনস লটা হলো এফ ইজ ইকুয়াল টু, যদি আমরা কে এর মান 1/4πε0 বসিয়ে রাখি তাহলে 1/4πε0, অথবা তাহলে কে দিয়ে রাখি এফ ইজ ইকুয়াল টু কে Q1 Q2/r²। এই ফর্মুলাটা দেখো আমরা 11-এ একটা ফর্মুলা পড়েছি, তার সঙ্গে অনেকটাই কিন্তু মিলবে। সেটা কোন ফর্মুলা? গ্র্যাভিটেশনাল ফোর্স, এফজি গ্র্যাভিটেশন, এফই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, এফজি গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি m1 m2/r²। m1 f2 হচ্ছে মাস, আর দুটো মাসের মধ্যে ডিস্টেন্স হচ্ছে r। তাহলে ইনভার্স স্কোয়ার ল এটাও ফলো করছে, এটাও ফলো করছে, তাই না? সে তুলনা পরে করছি। তার আগে দেখো এখানে কে এর ভ্যালু কত বললাম আমরা? 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। আর এখানে জি এর ভ্যালু হচ্ছে, এটা মুছে দিতে হলে, জি এর ভ্যালু হচ্ছে 6.67 × 10⁻⁻11। জি হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কিলোগ্রাম টু দি পাওয়ার -2 বা পার কিলোগ্রাম স্কোয়ার। এটা এখন দেখো এদের মধ্যে আগে সিমিলারিটিসগুলো দেখি, কী কী সিমিলারিটিস আছে। দেখো বোথ ফোর্স, নাম্বার 1 সিমিলারিটিস হচ্ছে বোথ ফোর্সেস কি ফলো করছে? ইনভার্স স্কোয়ার ল, মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুটো মহাকর্ষ বল এবং স্থির তড়িৎ বল দুটোই হচ্ছে কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। নাম্বার 2, বোথ ফোর্সেস আর কনজারভেটিভ ইন নেচার, এটাও কনজারভেটিভ সূত্র মেনে চলে। আর কেন কি আমরা বলেছি আধান কনজারভেটিভ, আধানের নিত্যতা সূত্র আছে, অর্থাৎ কনজারভেশন অফ চার্জ আমরা পড়েছি। তাহলে বোথ ফোর্সেস আর কনজারভেটিভ। তারপর দুটো বলই শূন্যস্থানে কাজ করে। আর হচ্ছে বোথ ফোর্স আর সেন্ট্রাল ফোর্স, বোথ ফোর্সেস আর সেন্ট্রাল ফোর্স মানে কি বললাম? যে দ্য ফোর্স অ্যাক্টস অ্যালং দ্য লাইন জয়নিং দ্য সেন্টার। এটা কিন্তু আধানের ক্ষেত্রেও তাই, মাসের ক্ষেত্রেও তাই। তাহলে বোথ ফোর্স আর সেন্ট্রাল ফোর্স, এগুলো হলো সিমিলারিটিস। এবার ডিফারেন্স কী আছে? ডিফারেন্স বিটুইন এফই অ্যান্ড জি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন পড়ে যে মহাকর্ষ বল এবং স্থির তড়িৎ বলের তুলনা করো। তাহলে তখন তুলনা যদি বলে তাহলে তোমাদের সিমিলারিটিস এবং ডিফারেন্স দুটোই বলতে হবে। আর যদি ডিফারেন্স বলে তাহলে ডিফারেন্স বলবে, আর সিমিলার বললে তো সিমিলার বলবে। তাহলে ডিফারেন্স কী হচ্ছে? প্রথমত দেখো এখানে কে এর ভ্যালু অনেক বেশি, আর এখানে জি হচ্ছে 10⁻⁻11। তাহলে স্থির তড়িৎ বল এফই মাচ গ্রেটার দ্যান গ্র্যাভিটেশনাল, অর্থাৎ ইলেকট্রিক ফোর্স মাচ গ্রেটার দ্যান গ্র্যাভিটেশনাল ফোর্স। নাম্বার 2 কী বলবো? কে ডিপেন্ড অন মিডিয়াম। এটা কিন্তু মিডিয়ামের উপরে ডিপেন্ড করে, যার জন্য তোমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অয়েলের মধ্যে একরকম হবে, বাতাসে একরকম হবে, ভ্যাকুয়ামে একরকম হবে, জলের মধ্যে একরকম হবে। তাহলে এটা কিন্তু চেঞ্জ হবে মিডিয়াম অনুযায়ী। তাহলে কি বলবো এটা? যে ইলেকট্রিক এই এফই যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ডিপেন্ডস অন মিডিয়াম। আর এফজি গ্র্যাভিটেশনাল ফোর্স ডাজ নট ডিপেন্ড অন মিডিয়াম। কেন কি? এটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ক্যাপিটাল জি হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, কিন্তু এটা কিন্তু ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়। ডাজ নট ডিপেন্ড অন মিডিয়াম। নাম্বার 3 নম্বর কী হবে? এটা ডিপেন্ড, আচ্ছা ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স অ্যাট্রাকটিভ ফোর্স হতে পারে, আবার রিপালসিভ ফোর্স হতে পারে।
তাহলে এটা কি হতে পারে? অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভও হতে পারে, আবার রিপালসিভও হতে পারে, অর্থাৎ আকর্ষণ বল বা বিকর্ষণ বলও হতে পারে। কিন্তু গ্র্যাভিটেশন ফোর্স Fg অলওয়েজ কি? অলওয়েজ অ্যাট্রাকটিভ। তো এইগুলো হচ্ছে তোমার ডিফারেন্স, ঠিক আছে। এবার আমরা চলে যাব কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম, কারণ এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাও যেমন ইম্পর্টেন্ট, তার পরের বারে যখন কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যখন আমরা ভেক্টর ফর্মে করব, তাহলে কি, ধরো আবার +q1 আধান এটা নিলাম, এখানে একটা আধান নিলাম +q2 আধান, তাহলে +q আধান q1 আধান +q2কে এইদিকে ফোর্স দেবে। এই বলটা নিলাম, ফোর্স অন 2 ডিউ টু 1। আচ্ছা, q2 এখানে যেটা দেবে সেটা এদিকে ফোর্স F, ফোর্স অন 1 ডিউ টু 2, ঠিক আছে। এবার একটা পজিশন ভেক্টর, এটা মূলবিন্দু ধরো অরিজিন, বা মূলবিন্দু এখান থেকে, তাহলে এখান থেকে এর পজিশন q1 এর পজিশন ভেক্টর ধরলাম r1 এবং q2 এর পজিশন ভেক্টর ধরো r2। তাহলে ডিস্টেন্স বিটুইন q1 অ্যান্ড q2 কত হবে? r1 মাইনাস r2 হবে। এদিক থেকে যখন আমরা এদিকে যদি যাই, তাহলে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অর্থাৎ r2 মাইনাস r1। আবার q2 যখন q1কে দেবে বল, তখন হবে r1 মাইনাস r2। তো আমরা এই সমস্ত মানে দিকটাকে বাদ দিয়ে আমরা এখানে ম্যাগনিচিউডটা নিয়ে নিলাম মড r, ডিস্টেন্স বিটুইন দেম। তাহলে মড ম্যাগনিচিউডটা একই হবে, মানে ডাইরেকশান যাই হোক না কেন। তাহলে মড r হলো, তাহলে মড rটা কী নিলাম? তাহলে মড r1 মাইনাস r2 ইজ ইকুয়াল টু মড r2 মাইনাস r1 ইকুয়াল টু মড r ধরে নিলাম। ভাই দেখো, r1 r2কে আমরা কী লিখবো? r21। কেন কি, দেখো আমরা যদি ab ভেক্টর বার করতাম, ab ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কী লিখি? b মাইনাস a, এরকম করে লিখি না? তাহলে এখানে তাহলে দেখো r1 মাইনাস r2, তাহলে এটাকে লিখলাম r21, ঠিক আছে, ইজ ইকুয়াল টু মড, কিন্তু মড r21 ইজ ইকুয়াল টু, এটা তাহলে হবে r12, মড r12 ইজ ইকুয়াল টু মড r ধরে নিলাম। তাহলে এবার কুলম্বস লটা কী ছিল? এফ, ওইটা বার করি আগে। F21 মানে ফোর্স অন 2 ডিউ টু 1, F21 ইজ ইকুয়াল টু 1/4πε0 q1 q2 বাই মড r স্কোয়ার, কারণ কি দুটোর ক্ষেত্রে মডই ধরে নিয়েছি, ইনটু এটাকে আমরা করব ভেক্টর ফর্মে লিখব। তাহলে আমাদের ভেক্টরটা লাগবে, এবার কোন ভেক্টরটা লাগবে আমাদের? এইটা ভেক্টর, এখানে কোনটা আছে? এখানে যাচ্ছে তো 2 - 1, 2 - 1 কোনটা? এটা, তার মানে r12, তাহলে ইনটু হলো r12 ক্যাপ ইউনিট ভেক্টর। এবার দেখো ইউনিট ভেক্টর আমরা কিভাবে লিখি? ধরো একটা ভেক্টর এ ছিল, ঠিক আছে, এই ভেক্টরের ইউনিট ভেক্টর তোমরা 11-এ করেছো ভেক্টর, এই ভেক্টরের ইউনিট ভেক্টর কত হবে? ইউনিট ভেক্টর মানে এ ক্যাপ ইজ ইকুয়াল টু এই ভেক্টর বাই তার মডুলাস। তাহলে আমরা এটাকে এই ক্যাপ যেটা ইউনিট ভেক্টর আছে সেটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখি, তাহলে কী লিখবো? 1/4πε0 q1 q2 বাই মড r স্কোয়ার ইন্টু r12 ভেক্টর বাই হচ্ছে মডে, মানে মড r12 ইজ ইকুয়াল টু মড r, তাহলে মড r দিয়ে দিলাম, তাহলে ইজ ইকুয়াল টু হলো 1/4πε0 q1 q2 বাই মড r কিউব r12। একটা জিনিস খেয়াল করো, আমাদের ভেক্টর কুলম্বস লয়ে কিন্তু কী ছিল? 1/4πε0 q1 q2 বাই r স্কোয়ার। যখন আমরা ভেক্টর ফর্মে লিখছি তখন কিন্তু r কিউব এলো এবং এখানে একটা r ভেক্টর এলো, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখবে, এখানে মড r কিউব, এটা ভুলবে না, কেন কি এটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় খুব পড়ে যে কুলম্বস লয়ের ভেক্টর ফর্মটি লিখো, এমসিকিউতেও পড়ে যায়। কুলম্বস লয়ের ভেক্টর ফর্মটি হলো বলে 3-4টা অপশন। তাহলে কুলম্বস লয়ের ভেক্টর ফর্ম খুব ভালো করে দেখো, এখানে মড r কিউব বা এখানে তোমার মড r12ও দিতে পারতে, কিন্তু যেহেতু আমি মড r1 একই ধরে নিয়েছি সেই জন্য এখানে r1 কিউব হলো, আর এখানে ভেক্টর r12, ঠিক আছে। কোনো সময় এরকমও থাকে 1/4πε0 বা এটা 1/4πε0 না দিয়ে কেউ দিতে পারে, দিয়ে
হয়তো বললো Q1 Q2 বাই আর কিউব, আর এখানে আর এভাবে ভেক্টর, এইভাবেও কিন্তু অপশানে থাকতে পারে। আচ্ছা, তাহলে এটা হলো F21। তো ওরকম করে F12 কী হবে? F12 force on 1 due to 2 is equal to 1/4 epsilon 0 Q1 Q2 by mod r square। এবার ফোর্স এইদিকে হচ্ছে না, ফোর্স অন 1 ডিউ টু 2, তার মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল R1 মাইনাস R2, R1 মাইনাস R2 এটা, তার মানে R21 ক্যাপ ইজ ইকুয়াল টু 1/4 epsilon 0 Q1 Q2 বাই মড আর স্কোয়ার, এটাকে ভেক্টর ফর্মে লিখবো R21 বাই মড আর। তাহলে ইজ ইকুয়াল টু পেলাম 1/4 epsilon 0 Q1 Q2 বাই মড আর কিউব ইন্টু R21 ভেক্টর। এই হলো F1 F2, ঠিক আছে। আচ্ছা, এবার এই দুটার মধ্যে সম্পর্ক দেখো, F12 এবং F21 এর মধ্যে। তাহলে আমরা F21 কি পেয়েছি লেখো, F21 ইজ ইকুয়াল টু পেলাম এটা 1/4 epsilon 0 Q1 Q2 বাই মড আর কিউব R21 ভেক্টর ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারবো 1/4 epsilon 0 Q1 Q2 বাই মড আর কিউব R21। এটা যদি আমরা ডিরেকশান চেঞ্জ করি তাহলে একটা মাইনাস দিয়ে দিলে ডিরেকশান চেঞ্জ করে লিখতে পারবো, তাহলে মাইনাস R12 ইজ ইকুয়াল টু, মাইনাসটা সামনে লিখে দাও 1/4 epsilon 0 Q1 Q2 বাই মড আর কিউব R12। এটা আবার কোন ফোর্সটা হলো, এই যে এটা মানে কত, F12, তাহলে ইজ ইকুয়াল টু হয়ে গেল মাইনাস F12। তাহলে এখান থেকে আমরা দেখো কি, এটা ভেক্টর ফর্ম, তো এখানে ভেক্টর সাইনটা দিয়ে দাও। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে ফোর্স ভেক্টর ফর্মে বা যে কোনো এমনি ফোর্সে, ফোর্স অন Q2 ডিউ টু Q1 is equal in magnitude, force on দেখো, force on Q2 due to Q1 and force on Q1 due to Q2 is equal in magnitude, but কেন কি দেখো F21 is equal to F12 পেলাম, তাহলে কি বলতে পারবো, ইকুয়াল ইন ম্যাগনিটিউড, বাট মাইনাস আছে, মাইনাস থাকার অর্থ কি যে অপোজিট ইন ডাইরেকশন। তাহলে ফোর্স মানে দুটো ফোর্স F12 এবং F21 দুটোই কী হচ্ছে, ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডাইরেকশান। তাহলে এই অপোজিট ইন ডাইরেকশান এই কথাটা, একই সমান বল কিন্তু দুটো বিপরীত দিকে ক্রিয়া করে, কোথায় আমরা পড়েছি, নিউটনের তৃতীয় সূত্রতে। তাহলে এখানেও কিন্তু ওই কথাটা আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সের ক্ষেত্রে, কুলাম্বস লয়ের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য, যে এটা তাহলে একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স ইজ অ্যান অ্যাকশন রিয়াকশান পেয়ার। আচ্ছা, এবার হচ্ছে কুলাম্বস ল ইন টার্মস অফ পজিশন ভেক্টরস। এটা কি করলাম, আগের যেটা করলাম সেটা হচ্ছে কুলাম্বস ল ইন ভেক্টর ফর্ম। হ্যাঁ, এবার করব কুলাম্বস ল ইন টার্মস অফ পজিশন ভেক্টর। তাহলে পজিশন ভেক্টরে যদি বলি তাহলে পজিশন ভেক্টরগুলো লিখতে হবে। তো তাহলে ওই F21টা আগে লিখি, F21 ইজ ইকুয়াল টু 1/4 epsilon 0 Q1 Q2 বাই, এখানে কিন্তু আর মড দেবো না, কেন কি টার্মস অফ পজিশন ভেক্টরই বলেছে। তাহলে কী হবে, আর F21 এদিকে, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল অর্থাৎ R2 মাইনাস R1, R2 মাইনাস R1 হোল কিউব ইন্টু R2 মাইনাস R1, ঠিক আছে। আর F12 হবে ইজ ইকুয়াল টু 1/4 epsilon 0 Q1 Q2 বাই এটা কি F12 ফোর্স অন 1 ডিউ টু 2, তাহলে এটা হবে R1 মাইনাস R2 হোল কিউব R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, বুঝতে পারলে।
আচ্ছা, এবার সুপারপজিশন অফ দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তাহলে প্রিন্সিপাল অফ সুপারপজিশন মানে কি হচ্ছে যে ধরো একটা জায়গাতে অনেকগুলো আধান আছে, Q1 Q2 Q3 আধান আছে, তাহলে তাহলে একটা আধানের উপরে কতগুলো বল প্রয়োগ করা হবে, কতগুলো বল ক্রিয়াশীল হবে, সেটা হচ্ছে যে তোমার আধান বহু সংখ্যক আধানের মধ্যে একটা আধানের উপরে যতগুলো যে মোট যে বল ক্রিয়াশীল হবে সেটা হচ্ছে পৃথক পৃথকভাবে আধানগুলোর যে বল ক্রিয়াশীল করবে, যে বল ক্রিয়াশীল হবে তার ভেক্টর যোগফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ ফোর্স অন এ চার্জ পার্টিকেল, তাহলে লিখো এটা প্রিন্সিপাল অফ সুপারপজিশন। সুপারপজিশন কি হলো? দ্য ফোর্স অন এ চার্জ পার্টিকেল due to a number of point charges is resultant force due to individual point charges। অর্থাৎ পৃথক পৃথকভাবে বল আধানগুলো যে বল ক্রিয়াশীল হবে তার ভেক্টর যোগফলের সঙ্গে সমান হবে। যেমন ধর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, মুছে দিয়ে এগুলো। তাহলে ধরো কোনো একটা সংস্থায় অনেকগুলো আধান আছে, Q1 আধান, Q2 আধান, Q3 আধান, ডট 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 এরকম Qn সংখ্যক আধান আছে। তাহলে Q1 আধানের উপরে মোট কত বল ক্রিয়াশীল হবে সেটা যদি F1 হয়, তাহলে F1 ইজ ইকুয়াল টু F12, অর্থাৎ এই বল 2 বল Q আধানের উপরে যত বল প্রয়োগ করছে মানে Q2 আধান, F12 F13 প্লাস F14 প্লাস এরকম ডট ডট F1n। এটা হলো সুপারপজিশন অফ প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ডেতে আমরা কুলম্বস ল এর উপরে নিউমেরিক্যাল প্রবলেমগুলো করব। উইশ ইউ অল দি বেস্ট, হ্যাভ এ নাইস ডে।